নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। হেরাল্ড কেসে পুরল ইডির মুখ, হাসছেন রাহুল, মোদির ভারী দুঃখ। কাল গোটা রাত ঘুমাতে পারিনি জানো। নিশ্চয়ই সিনেমা দেখছিলি, ওই জন্য বলি রাতে ফোন ঘাটবি না। আরে না, আবার আমার পাড়ার ক্লাবে ঝামেলা হয়েছে। এই ক্লাবটাকে নিয়ে না সবাই খুব বিরক্ত। সে কি রে, এই তো দুদিন আগে বললি ক্লাবের নাম বদলেছে, খাওয়া দাওয়া হচ্ছে অনেক। সেসব তো হলো, কিন্তু কালকে প্রেসিডেন্ট ঘন্টাদার দুই চেলার জন্য হঠাৎ ঝামেলা। কি হয়েছে কেসটা বলতো? ঘন্টাদার দুই চেলা জনাই আর মনাই কাল পাড়ার লোকের কাছে খুব মার খেয়েছে। কেন রে, কি করেছে? ক্রিসমাসের জন্য চাঁদা তুলতে গিয়েছিল ভাবো, আর ঘন্টাদার বিরোধী যারা তাদের থেকে 5,000 টাকা করে চাঁদা চেয়েছে। সত্যি তোর পাড়ার ক্লাবের সঙ্গে দেশের মিল আছে, আগের দিনই বলেছিলাম। ব্যাস, অমনি তুমি মিল খুঁজে পেলে। কোথায় মিল? ঘন্টাদার দুটো হাত যেমন জনাই মনাই, তেমনি নরেন্দ্র মোদী দুটো হাত, ইডি আর সিবিআই। ইডি সিবিআইও মার খেয়েছে নাকি? না, তবে কোর্টের সামনে ইডির মুখ পড়েছে ন্যাশনাল হেরাল্ড মামলায়। কি হয়েছে বলো তো? রাহুল সোনিয়ার বিরুদ্ধে ইডির চার্জশিটে গলত আছে, তাই কোর্ট হস্তক্ষেপ করবে না। তুমি আমাকে একটু ডিটেলসে বলো তো, কংগ্রেস কি বলছে? তুই এই খবরটা দেখ, তাহলে সবটাই জলের মতো স্পষ্ট হয়ে যাবে। ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ দিল্লির রাউস এভিনিউ আদালতের। বিশেষ সিবিআই বিচারক বিশাল গগনে ইডির দাখিল করা চার্জশিটে আমল দিতেই অস্বীকার করেছেন। আদালতের স্পষ্ট মত, পিএমএলএ অধীনে তদন্ত শুরু করার জন্য যে মৌলিক শর্ত প্রয়োজন এই মামলায় তা পূরণ হয়নি। বিচারক জানিয়েছেন, কোনো নির্ধারিত অপরাধে এফআইআর দায়ের না হলে ইডি তদন্ত শুরু করতে পারে না। এফআইআরই হলো ইডির তদন্ত শুরু করার প্রথম ধাপ। কিন্তু জাতীয় হেরাল্ড মামলায় ইডি একটি ব্যক্তিগত অভিযোগ ও সমন জারির আদেশের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল, যা আইনসম্মত নয়। আদালত উল্লেখ করেছে, ইডি দীর্ঘদিনে প্রথা ভেঙেছে। সাধারণত সিবিআই বা পুলিশের এফআইআর ও চার্জশিটের ওপর ভিত্তি করেই ইডি মানি লন্ডারিং তদন্ত শুরু করে। এই মামলায় সিবিআই দীর্ঘদিন কোনো এফআইআর দায়ের না করায় ইডি একতরফাভাবে এগিয়ে যায়। আদালতের ভাষায় এতে পিএমএল এর কাঠামোই উল্টে দেওয়া হয়েছে। বিচারক আরও বলেন, ব্যক্তিগত অভিযোগকারী সুব্রমণিয়াম স্বামীর অভিযোগ ইডির তদন্তের ভিত্তি হতে পারে না। এমনকি অতীতে ইডি নিজেই বিভিন্ন ক্ষেত্রে এফআইআর এর প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছে। তবে মামলা এখনই সম্পূর্ণ শেষ নয়। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার সাম্প্রতিক এফআইআর এর ভিত্তিতে ইডি নতুন করে তদন্ত চালাতে পারে এবং এই রায় চ্যালেঞ্জও করতে পারে। আপাতত কংগ্রেস নতুন করে অক্সিজেন পেয়েছে আদালতের রায়। ইডির জন্য তো একটা বড় ধাক্কা। বিজেপির জন্য তো একটা বড় ধাক্কা। কেন? বিজেপির জন্য কেন? মোদী ক্ষমতায় আসার পর বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে বিস্তর লাফালাফি করেছিলেন। তারপর মোদীও কথায় কথায় রাহুল সোনিয়াকে আক্রমণ করেছেন হেরাল্ড মামলায়, কিন্তু এবার সেখানেই মুখ পুরল। ঠিক কেন ইডির ব্যর্থতায় মুখ পুরল বিজেপির? ইডি যে রাজনৈতিক প্রভাবেই এ কাজ করেছে সেটা সামনে চলে এলো। আরে সেটাই তো জানতে চাইছি, যে ইডি আর মোদির যোগসাজশ কিভাবে সামনে এলো? সাধারণত ইডি তখনই তদন্ত করতে পারে যখন অন্য কোনো এজেন্সি বা প্রশাসন তদন্ত শুরু করেছে, কিন্তু ন্যাশনাল হেরাল্ডের ক্ষেত্রে কোনো এফআইআর হয়নি। কোনো এফআইআর ছাড়াই ইডি তদন্ত শুরু করেছে। ইডি জানলো কি করে যদি এফআইআর না হয়, যদি অন্য কোনো সংস্থা তদন্ত না করে? সেটাই হলো প্রশ্ন। সুব্রমণিয়াম স্বামীর অভিযোগেই কি ইডির অতি সক্রিয়তা? তুমি আমাকে গোটা মামলাটা আর হিসেবটা একটু ডিটেলসে বলো তো। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝে যাবি ন্যাশনাল হেরাল্ড মামলা কেন নজিরবিহীন। ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতের মূল পর্যবেক্ষণ, মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ইডি তদন্ত শুরু করতে হলে আগে একটি প্রিডিকেট বা নির্ধারিত অপরাধে এফআইআর থাকা আবশ্যক। কিন্তু জাতীয় হেরাল্ড মামলায় এমন কোনো এফআইআর ছিল না। এই মামলার সূত্রপাত 2013 সালে। অভিযোগ ছিল, কংগ্রেসের ক্ষমতাকে কাজে লাগিয়ে আর্থিক তছরূপ করে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সংস্থা ইয়ং ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের নিয়ন্ত্রণ নিয়েছে। কংগ্রেসের দাবি, এতে কোনো অর্থ বা সম্পত্তি হস্তান্তর হয়নি এবং উদ্দেশ্য ছিল কেবল সংবাদপত্রকে বাঁচানো। এই রায় আবারও ইডি কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলল। সাম্প্রতিক বছরগুলিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট একাধিকবার ইডির অতিরিক্ত ক্ষমতার ব্যবহার, প্রক্রিয়াগত বাড়াবাড়ি এবং অমানবিক আচরণের কঠোর সমালোচনা করেছে। টাকা পাচার ও আর্থিক অপরাধের তদন্তের দায়িত্বে থাকা এই সংস্থাকে পিএমএলএ আইনে ব্যাপক ক্ষমতা দেয়া হলেও সেই ক্ষমতার অপব্যবহার নিয়ে সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। 2025 সালের অগস্টে পিএমএল-এর ক্ষমতা নিয়ে রিভিউ পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, উজ্জ্বল ভূঁইয়া ও এন কোটেশ্বর সিং এর বেঞ্চ ইডিকে কড়া ভাষায় সতর্ক করে। আদালত বলে, আপনারা অপরাধীর মতো আচরণ করতে পারেন না।
2019 সাল থেকে 2024 সালের মধ্যে ইডির কনভিকশনের হার মাত্র 6.4%। এই তথ্য তুলে ধরে আদালত জানায় অধিকাংশ ক্ষেত্রে এই তদন্তই যেন শাস্তিতে পরিণত হচ্ছে। 2024 সালের এপ্রিলে বম্বে হাইকোর্ট জানায় রাতভর জিজ্ঞাসাবাদ করে কাউকে ঘুম থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘন। আদালত স্পষ্ট করে বলে ঘুমের অধিকার মৌলিক অধিকার। ইডিকে যুক্তিসঙ্গত সময়ে জিজ্ঞাসাবাদের নির্দেশিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। 2025 সালের জানুয়ারিতে প্রাক্তন হরিয়ানা বিধায়ক সুরেন্দর পানওয়ারকে 15 ঘন্টার রাতভর জিজ্ঞাসাবাদ নিয়ে সুপ্রিম কোর্ট ক্ষোভ প্রকাশ করে। বিচারপতি অভয় এস ওকা একে অমানবিক ও চরম উদ্বেগজনক বলে উল্লেখ করেন। একই বছরে মে মাসে তামিলনাড়ুর ট্যাসম্যাক মামলায় সুপ্রিম কোর্ট জানায় কোনো স্পষ্ট প্রেডিকেট অফেন্স ছাড়া ইডির তল্লাশি ও মামলা করা ফেডারেল কাঠামোর লঙ্ঘন। বিচারপতি বি.আর. গাভাই বলেন ইডি সব সীমা ছাড়াচ্ছে। এবার ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতের পর্যবেক্ষণ আবারও মোদী শাসনে এজেন্সির ভূমিকাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয়। মোদী সরকারের মুখোশ খুলে গেল তো তবে। এ তো হওয়ারই ছিল ভাই, এটা তো প্রথম নয়। প্রথম নয় মানে? এই যে দেখলি কোর্টে বারবার মুখ পুড়েছে ইডির। সিবিআইয়েরও তো মুখ পুড়েছিল আদালতে। তা তো বটেই, সুপ্রিম কোর্ট সিবিআইকে খাঁচাবন্দি তোতা পাখিও বলেছিল। দেশের দুটো সাংবিধানিক এজেন্সির যদি এই অবস্থা হয়, গণতন্ত্রে বিশ্বাস থাকবে মানুষের? দুটো কেন বলছিস রে, বল তিনটে। তিনটে? আর কোনটা? ইলেকশন কমিশনও তো আছে, স্বাধীন সাংবিধানিক সংস্থা, কিন্তু বিজেপির শেখানো বুলিতেই কথা বলে, এমনটাই তো অভিযোগ বিরোধীদের। দেশের গণতন্ত্রকে কি মেরে ফেলতে চাইছেন মোদী? প্রাণপণে চাইছেন এক দেশ এক নেতা হবে, মোদী আর অমিত শাহই রাজত্ব করবেন। গণতন্ত্রকে সামনে রেখে স্বৈরাচারী রাজতন্ত্র চালাতে চাইছেন মোদী। কিন্তু দেশে তো একটা সংবিধান আছে। সংবিধানই তো মোদীজির পথের কাঁটা, সংবিধানই তো মোদীজিকে যা খুশি তাই করতে দিচ্ছে না। তাই বিজেপি কথায় কথায় সংবিধান বদল করার কথা বলে। যা বলেছো, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।